আমরা আজকে আলোচনা করব আমাদের প্রতিদিনের মতো। এর আগেও দুইটা আলোচনা করেছি যে বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপের ক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা রোগীকে কিভাবে কেস টেকিং করব। প্রত্যেকটা মানুষেরই তো বুদ্ধি আছে, তাই না? বুদ্ধির মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু সিমটম, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটি সিমটম। আমরা এর আগে বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপের ক্ষেত্রে আমরা রোগীকে প্রশ্ন করব 5টা। কি কি প্রশ্ন করব? পড়ালেখা, হিসাব নিকাশের দক্ষতা কেমন, সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন, কাউকে শনাক্ত করা, ফেস ও পরিচয় মনে রাখার দক্ষতা কেমন, কোনো বিষয়ে ভাবনা চিন্তা গবেষণা সংক্রান্ত দক্ষতা কেমন, ধ্যান, অন্তর্দর্শন বা অন্যের মনোভাব বোঝার দক্ষতা কেমন। এই 5টা প্রশ্ন করব। হুম আমি এখানে স্ক্রিনটা ওপেন করে রাখলাম, আপনারা এই 5টা প্রশ্ন দেখে দেখে আমাকে উত্তর দিবেন। ঠিক আছে? দেখে দেখে উত্তর দেন। যে আমরা যে 5টা প্রশ্ন করব একজনে বলেন উম, যে কি প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথম নম্বর আমরা করব পড়া পড়ালেখা, হিসাব নিকাশের দক্ষতা কেমন, সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন। তৃতীয় নম্বর হচ্ছে কাউকে শনাক্ত করা, ফেস ও পরিচয় মনে রাখার দক্ষতা কেমন। 4 নম্বর কোনো বিষয়ে ভাবনা চিন্তা গবেষণা সংক্রান্ত দক্ষতা কেমন। 5 নম্বর ধ্যান, অন্তরদর্শন বা অন্যের মনোভাব বোঝার দক্ষতা কেমন। ধন্যবাদ। এই প্রশ্নগুলো কাকে করব বলেন তো? রোগীকে স্যার, কোন রোগীকে? যে মানে গিয়ে বুদ্ধিতে কম স্যার যার তাকে। হুম হ্যাঁ, আপনার কাছে যদি কোনো কম বুদ্ধিওয়ালা মানুষ আসে, হ্যাঁ, তাকে প্রশ্ন করবেন। এখন আপনি যদি আমার কাছে আসেন, আমি কি আপনাকে এই প্রশ্নগুলো করব? জি। তাই না? আপনি একটা প্রতিবন্ধী বাচ্চা, বুদ্ধিতে বোকা, হুম তাকে আপনি কি প্রশ্ন করবেন? তাকে দেখলেন বুদ্ধিতে বোকা, আপনি যদি না জানেন, না বুঝেন, তাহলে তো আপনি নিজে বোকা হয়ে যাবেন, প্রশ্ন করতে পারবেন না। হ্যাঁ, আন্তাজে মান্তাজে ওষুধ দিবেন, তাই না? তো আমরা এই জায়গাটা, অর্থাৎ আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হলো হোমিওপ্যাথি প্র্যাকটিক্যাল ইউজ করার জায়গা। হুম প্র্যাকটিক্যাল হোমিওপ্যাথি হাতে কলমে শিখার ক্লাস হলো এটা। হুম আর অন্য যে ক্লাসগুলো করতেছেন এগুলো হলো নলেজ বাড়ানোর ক্লাস। ওই নলেজ গুলো এইখানে আইসা, এই কেস টেকিং এ আইসা ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসের যে নলেজটা, সেই নলেজটা আমরা এখান থেকে আহ শিখবো আর কি। অর্থাৎ হোমিওপ্যাথি প্র্যাকটিক্যাল যা কিছু করা দরকার এখান থেকে, এই ক্লাস থেকে শিখবো ইনশাল্লাহ। তো রোগী যদি মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে, বা প্রতিবন্ধী হওয়ার মতো কোনো পরিবেশ বা কোনো রকম সিমটম আমি ডাক্তাররা বুঝতে পারি। অনেক রোগী দেখবেন যে মানসিক প্রতিবন্ধী, কিন্তু আপনার সামনে আইসা সে খুব জ্ঞানী জ্ঞানী ভাব দেখাবে। হুম এখন ডাক্তার কয়েক কথা বললে বা সিমটম নিলে তো সে বুঝতেই পারবে, তাই না, তার মধ্যে একটু মানসিক প্রতিবন্ধী ভাব আছে। তো ওই সময় আমরা রোগীকে তার বুদ্ধি সম্পর্কে জানতে হলে যে কয়েকটা প্রশ্ন করব, সেই কয়েকটা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 5টা প্রশ্ন কি করব আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু এটা বলবেন, আমার সাথে সাথে বলবেন। পড়ালেখা, হিসাব নিকাশের দক্ষতা কেমন, স্থান, সময়, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন। স্থান তো বুঝি, আহ তারপর মাত্রা, সময়, সময় বলতে যে আপনি এখন বাজে 10টা 12, হ্যাঁ,
কাউকে যদি জিজ্ঞেস করেন, সে যদি বলে সন্ধ্যা 7টা, তার মানে তার আন্দাজ ঠিক নেই। সে যদি বলে 9:30, 10, 9:45, তাহলে ঠিক আছে, মোটামুটি কাছাকাছি হয়েছে, সে তো অনেকক্ষণ ধরে ঘড়ি দেখে না। হ্যাঁ। তো কেউ যদি বলে এখন 12টা বাজে, তাহলে তার আন্দাজ ঠিক নেই। তো সময়, স্থান, মাত্রা, মাত্রা বলতে উম আহ, এটা ছোট না বড়, তুলনামূলক দুইটা কলম নিলাম, দুইটা কলম একটা থেকে একটা ছোট। তো এটার মাত্রা নির্ধারণ করার ক্ষেত্রেও যদি কারো সমস্যা তৈরি হয়, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। দূরত্ব, কাউকে শনাক্ত করা, ফেস, পরিচয় মনে রাখার দক্ষতা কেমন, কোনো বিষয়ে ভাবনা চিন্তা গবেষণা সংক্রান্ত দক্ষতা কেমন। এটা আবার কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী মানুষকে যে জিজ্ঞেস করবেন তা না, এটা একেবারে জ্ঞানী মানুষকেও জিজ্ঞেস করবেন। যদি আপনি ওইভাবে সিমটম, মানে প্রণিধানযোগ্য সিমটম খুঁজে পাচ্ছেন না, আপনি এখানে চলে আসবেন। যে কোনো বিষয়ে ভাবনা চিন্তা করার দক্ষতা কিরকম, গবেষণা করার দক্ষতা কিরকম। তারপরে ধ্যান, অন্তর্দর্শন। ধ্যান মানে কি? কোনো মানুষ তো ধ্যান করে, অন্তর্দর্শন অন্যের ব্যাপারে, অন্যের মনোভাব, হ্যাঁ, সে আমার দিকে তাকাইছে, কেন তাকাইছে, এই যে বুঝার দক্ষতা, এই বিষয়গুলো সম্পর্কে আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদের নিজেদের মতো করে একটু বুঝায় দেন। আমি অন্য অন্য একজন, হ্যাঁ, আইনুল বারী তো বলেছেন, অন্য একজন একটু নিজেদের মতো করে এই 5টা প্রশ্ন যে করবো, 5টা প্রশ্ন সম্পর্কে আমাকে একটু বুঝায় দেন। আচ্ছা, অন্য কেউ কি বলবেন না? আচ্ছা, এই সিমটম গুলো আপনারা কোথায় পাবেন? এই সিমটম গুলো আমাদের আরেকটা ইবুক আছে, অলরেডি আমরা করতেছি, এখনো করিনি। স্যার আপনার স্ক্রিন কিন্তু শেয়ার নেই। কেউ তো বলতেছে না স্ক্রিন শেয়ার নেই। স্যার আমি তো বলতে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে মনে হয় আপনি নিজে থেকেই মনে হয় দেননি মনে হয়। আচ্ছা। আহ, এখন আমি আমার কথাগুলো আপনারা বুঝতেছেন তো নাকি? না খুব কঠিন মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা। কারণ এই বিদ্যাটা আমি যেগুলো আপনাদেরকে শেখাচ্ছি, এই বিদ্যাটা যদি যতক্ষণ পর্যন্ত আপনি অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাক্তার হতে পারবেন না। হ্যাঁ। কারণ কেস টেকিং এর এই বিদ্যাটা দিয়েই আপনাকে রুগী দেখতে হবে। হুম। আপনি এটা ছাড়া বাকিগুলো যা শিখতেছেন, সেগুলো হলো নলেজকে বাড়ানোর জন্য শিখতেছেন। প্রত্যেকটা নলেজ আপনার দরকার, আর এই জায়গাটা দিয়ে আপনি রুগীকে অ্যাপ্লাই করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। তো আমি যেই সাবজেক্ট গুলো আপনাকে দিয়েছি, যেমন ডাক্তারের পক্ষ থেকে রুগীকে আমরা কি প্রশ্ন করব, রুগীর বুদ্ধি, বুদ্ধি সংক্রান্ত, বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ সংক্রান্ত যে বিষয়, এই বিষয়গুলো জানতে হলে আমরা এই 5টা প্রশ্ন করব, তাই না? এই বিষয়গুলো আপনারা কোথায় পাবেন? আহ এই যে এখন দেখলেন, দেখার পরে তো নাই হয়ে যাবে। তো এটা এটা আর কি থাকা দরকার না? এগুলো অবশ্যই থাকা দরকার। এগুলো কোথায় পাবেন? এগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, hdhomeo.com। hdhomeo.com এ ঢুকে আপনাদের জন্য আমি আরেকটা ই বুক করেছি। এটা কোথায়? আমার প্রোফাইলেই আছে, এটা কেস টেকিং ও ঔষধ নির্বাচন কৌশল। এটা এখনো কমপ্লিট করা হয়নি, তবে এটার ভিতরেই সব থাকবে। হুম। সংক্ষিপ্ত কেস টেকিং, তারপরে অভিযোগ সংক্রান্ত সমস্যা, বিষয়গুলো থাকবে। তারপর মডালিটি থাকবে, সাধারণ কেস টেকিং থাকবে, ইনভেস্টিগেটিভ কেস টেকিং থাকবে, মহিলাদের বিশেষ কেস টেকিং, জ্বরের বিশেষ কেস টেকিং, ইতিহাস সম্বলিত কেস টেকিং, মানসিক রোগের কেস টেকিং, রোগ ভিত্তিক কেস টেকিং। এই সবগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো থাকবে, আপনারা এটা ফলো করবেন। এইটার লিংক আমি আপনাদেরকে কমেন্টস বক্সে দিয়ে রাখতেছি। এই জিনিসটা আপনারা নিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো করতে পারবেন।
আমি আমার সাবজেক্টে ফিরে যাই। এবার আপনি প্রশ্ন করলেন পড়ালেখা হিসাব নিকাশের দক্ষতা কেমন, রোগীকে প্রশ্ন করলেন বা রোগীর অভিভাবককে প্রশ্ন করলেন যে এই যে আপনার ছেলেটা তো একটু মনে হয় অ্যাবনর্মাল, বা রোগী আইসা বলবে যে আমার ছেলেটা অ্যাবনর্মাল, বুদ্ধি শুদ্ধি কম। তো এই কথা বলার পরে তাকে আপনি 5টা প্রশ্ন করবেন। এখন বুদ্ধি শুদ্ধি কম যে বলছে তাকে কি এই 5 নাম্বার প্রশ্ন করবেন, না হ্যাঁ এটা বাদ দিবেন, এটা করবেন না। হুম আর বাকি 4টা করবেন। এটা যার বুদ্ধি বেশি তাকে এই প্রশ্ন করবেন, ঠিক আছে? এই এই 4টা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নটা পড়ালেখা হিসাব নিকাশের দক্ষতা কেমন, এই বিষয়ে আহ যেমন পড়তে কষ্ট, এই বিষয়ে অনেকগুলো সিমটম আছে। পড়ার সময় অন্যমনস্ক থাকে, এই হলো তার রুব্রিক। হ্যাঁ, উৎকণ্ঠার কারণে পড়তে পারে না, পড়ার সময় উৎকণ্ঠা তৈরি হয়, পড়ার সময় মনোযোগ দিতে কষ্ট, পড়ার সময় উত্তেজিত হয়ে পড়ে, পড়ার সময় খিটখিটে হয়ে পড়ে বা রাগারাগি করে, পড়ার সময় ভুল করে, পড়ার কারণে মানসিক অবসাদ তৈরি হয়। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু রুব্রিক এই পাশাপাশি দেওয়া আছে। পড়লে রোগ লক্ষণ বৃদ্ধি হয়, পড়ার প্রতি অনীহা বা পড়তে চায় না, পড়তে কষ্ট, পড়তে অক্ষম, পড়ে কিছু উপলব্ধি করতে পারে না, পড়ার সময় অস্থিরতা। তো আচ্ছা, পড়ার সময় মনোযোগ দিতে কষ্ট, এই বিষয়ের কি ঔষধ আছে এটা বের করতে চাই আমরা। হুম কনসেন্ট্রেশন ডিফিকাল্ট স্টাডিং, এটা আমরা রুব্রিক থেকে বের করব। মাইন্ড অধ্যায়ে যাব, কনসেন্ট্রেশন। আচ্ছা, এই যে দেখেন, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট স্টাডিং রিডিং হোয়াইল, 161টা মেডিসিন আছে, তবে এর মধ্যে সুপার গ্রেড মেডিসিন ইথুজা, তারপর এটা কি ওষুধ, হেলিবোরাস, নাক্স ভূমিকা, ফসফরাস, পিক্রিক অ্যাসিড, সাইলিসিয়া, এই ওষুধগুলো হলো সুপার গ্রেড ওষুধ। তাহলে বুঝে গেলেন যে আম, কি বলে, পড়ার সময় যে একটা মনোযোগ, এই মনোযোগটাই সে আনতে পারে না। হুম এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে হইতে পারে, বড় মানুষের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, পড়ার সময় মনোযোগটা সে আনতে পারে না। তাহলে আমরা বুঝে গেলাম যে এইটার কি ব্যবহারটা কি। হ্যাঁ, পড়ালেখা হিসাব নিকাশের দক্ষতা কেমন। তো তার এখানে এই বিষয়ে আমরা কয়েকটা সাজেশন দিয়ে দিলাম। রুগীকে আপনি প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে রুগীর মধ্য থেকে এই ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে। উত্তরগুলো কি, পড়ার সময় অন্যমনস্ক থাকে, উৎকণ্ঠার কারণে পড়তে পারে না, পড়ার সময় উৎকণ্ঠা তৈরি হয়, পড়ার সময় মনোযোগ দিতে কষ্ট, এই ধরনের উত্তর আসতে পারে। এখানে বইয়ের ভাষায় যেরকম উত্তর আছে সেই রকম উত্তরই যে আসবে তা না, কিন্তু এটার সাথে মিল থাকবে। তো উত্তরের এগেইনস্টে এই রুব্রিক গুলো দেখে দেখে আমরা রেপার্টরিতে যাব, গিয়ে ঔষধ খুঁজে বের করে নিয়ে আসব। বুঝতে পারছি বিষয়টা? আমার এই কথাটা কে কে বুঝছেন? সবাই বুঝছেন এই কথাটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এবার লিখতে কষ্ট, বাম হাত দিয়ে লেখার অভ্যাস পরিবর্তন করার কারণে অসুস্থতা, লেখার সময় মনোযোগ দিতে কষ্ট, লেখার সময় সাবজেক্ট গুলিয়ে ফেলে, তারপরে লেখাপড়া করতে অক্ষম, বিশুদ্ধ বানানের ক্ষেত্রে মেমোরি দুর্বল, লেখার সময় ভুল করে ফেলে, লিখলে বৃদ্ধি, লেখার প্রতি অনীহা, নিজের মনোভাব গুছিয়ে লিখতে কষ্ট, লেখার ফলে অবসাদ দেখা দেয়, লিখতে অক্ষম, অস্পষ্টভাবে লেখে। এই সিমটম গুলো কিন্তু রোগীরা বলতে পারে। এখন ধরে নিলাম বিশুদ্ধ বানানের ক্ষেত্রে মেমোরি দুর্বল। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, বানান ভুলে যায়, বানানটা ঠিক মতো মনে রাখতে পারে না। সেই ক্ষেত্রে মেমোরি, মাইন্ড অধ্যায়ে যাব, মেমোরি উইকনেস অফ মেমোরি, অর্থোগ্রাফি ফর, এই বিষয়টা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। মাইন্ড
তারপর এখানে রুব্রিকের ভাষাটা দেওয়া আছে মেমোরি, আচ্ছা আমরা ডাইরেক্ট এখান থেকে সার্চ দেই, অর্থোগ্রাফি নিয়েই সার্চ দেই, আপনারা অনেক সময় দেখা গেল যে পাবেন না সফটওয়্যারে, তখন আপনারা সার্চ দিতে পারেন যদি সফটওয়্যার থাকে। বই থাকলে কষ্ট করে খুঁজে বের করতে হবে। অর্থোগ্রাফি লিখে সার্চ দিলে আমরা পেয়ে যাব যে মেমোরি উইকনেস অফ অর্থোগ্রাফি ফর, এইটা আমি খুঁজেছিলাম কমপ্লিট রেপার্টরিতে এটা নাই, মার্ফি রেপার্টরিতে এটা আছে। ঠিক ওই সিমটমটাই যেটা আমি দেখিয়েছি, ওইখানে 8টা ঔষধ আছে, কোনিয়াম, তারপর হলো প্রোটেলাস, ক্যাসকাভেলা, হাইড্রাস্টিস, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, সাইলিসিয়া, সালফার, টেবেকাম। এই ওষুধগুলো কিন্তু বানান করার ক্ষেত্রে অর্থাৎ বানান মনে রাখার ক্ষেত্রে তাদের মেমোরি দুর্বল। তাহলে কি আমরা এই প্রশ্ন করা শিখলাম, কি কি উত্তর হইতে পারে এটা শিখলাম, এটার এগেইনস্টে রুব্রিক শিখলাম। রুব্রিক শিখা মানে ওষুধ আমি পাবো, ঠিক আছে? তা খুব সহজ, প্র্যাকটিসটাকে খুব সহজ করে দেওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা তা করতেছি। তারপর হিসাব করতে ভুল করে, এই ব্যাপারে রোগীর পক্ষ থেকে কি উত্তর হইতে পারে, যেমন হিসাবে মনোযোগ দিতে কষ্ট, হিসাব করার সময় হিসাব গুলিয়ে ফেলে, অঙ্ক বা হিসাব করতে একেবারে অক্ষম, হিসাব ভুল করে ফেলে। তো দেখা গেল যে ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর এই বিষয়টা যদি আমরা বের করতে চাই, এই যে ইনএবিলিটি ফর, এই ব্যাপারে এই যে এই 22টা মেডিসিন রয়েছে, লাইকোপোডিয়াম, মার্কসল, ক্যালকেরিয়া ফস, সরিনাম, এবং এই এর সাথে কিছু সাব সিমটমও রয়েছে। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে রুগীকে আমরা ফাইনালি একটা ভালো ওষুধ দিতে পারবো। হ্যাঁ, শত নলেজ থাকুক, এই প্র্যাকটিসটা যদি আপনারা না করেন কখনো রুগীকে ভালো ওষুধ দিতে পারবেন না। হ্যাঁ, আপনারা কিন্তু মানে ফেল হয়ে যাবেন যখন বাস্তবে রুগী দেখা শুরু করবেন। তো বাস্তবে রুগী দেখতে হলে, সফল হইতে হলে এই সাবজেক্টটা আপনাদেরকে ডেভেলপ করতেই হবে। সময় নির্ধারণ করা কষ্ট, এই ব্যাপারে রুগীদের পক্ষ থেকে কি উত্তর আসতে পারে। আমরা কিন্তু একটা প্রশ্ন এখান থেকে শিখেছিলাম, কি প্রশ্ন, যে পড়ালেখা হিসাব নিকাশের দক্ষতা কেমন। এর পরের প্রশ্নটাই কিন্তু যে সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন, এই প্রশ্নটার উত্তর কিন্তু এখান থেকে আসবে। যে সময় আগে চলে এসেছে এমনটা মনে হয়, অর্থাৎ 12টা বাজে, এখন রিয়েল 12টা বাজে, কিন্তু তার কাছে মনে হয় 10টা বাজেই মনে হয় 12টা বেজে গেছে। সময়টা আগে চলে আসে এমনটা মনে হয়, সময় পার হয়ে গেছে এমনটা মনে হয়, সময় সম্পর্কিত মেমোরি দুর্বল, সময় স্থান সম্পর্কে ভুলে যায়, সময় সম্পর্কে ভুল করে, সময় দ্রুত চলে যাচ্ছে এমনটা মনে হয়, সময় ধীরে ধীরে যাচ্ছে এমনটা মনে হয়।
এই উত্তরগুলোর এগেনস্টে কি রুব্রিক আছে এবং রুব্রিক থেকে কিভাবে আমরা ঔষধ খুঁজে পাবো এই বিষয়টা কিন্তু হাতে কলমে আমি আপনাদেরকে দেখাইলাম। আপনাদের কাজ কি এই বিষয়গুলো চর্চা করা। চর্চা যদি না করেন তাহলে কিন্তু কখনো সময় মতো খুঁজে পাবেন না। স্থান স্থান সংক্রান্ত কি বিষয় রয়েছে, যে কোনো স্থান, সে কোন স্থানে আছে তা গুলিয়ে ফেলে। মাইন্ড কনফিউশন অফ মাইন্ড নোস নট হোয়ার হি ইজ, সে কোথায় আছে সেটাই সে গুলিয়ে ফেলে, স্থানটা সে ধরতে পারে না। পরিচিত রাস্তা খুঁজে পায় না, রাস্তা কোন পাশে তার বাড়ি বা বাড়ি তা ভুলে যায়, পরিচিত রাস্তা ভুলে যায়, এলাকা চিনতে ভুল করে, নিজের বাড়ি চিনতে পারে না, নিজের এলাকা রাস্তা চিনতে পারে না, আশেপাশে পরিচিত এলাকা চিনতে পারে না, মাথা ঘোরানোর সময় কাছের জিনিস অনেক দূরে মনে হয়, শব্দ মনে হয় দূর থেকে আসে, কথার আওয়াজ মনে হয় দূর থেকে আসে। তো এভাবে আমরা কিন্তু এই বিষয়গুলোকে স্টাডি করব। স্টাডি না করলে রোগীর কাছ থেকে কিন্তু সিমটম গুলো নিতে পারবো না। রোগীর সম্ভাব্য উত্তরগুলো যদি না জানি কখনো কিন্তু সিমটম ভালোভাবে নিতে পারবো না। এখন মাত্রা কি জিনিস? মাত্রা হলো কোনো জিনিস, যেমন এইগুলো পড়লে বুঝতে পারবেন মাত্রা কি জিনিস। নিজের শরীর আগের থেকে ছোট বা শুকনা হয়ে গেছে এমনটা বলে, তাহলে কি তার মাত্রা বা মাত্রা আর কি, এটা সে প্যাচ লেগে গেছে আর কি, তার মেমোরিতে প্যাচ লেগে গেছে। আর কোনো মানুষ তো সাধারণত ছোট হয় না, বৃদ্ধ বয়সে সে আগের থেকে একটু ছোট হয়, কুজু হয়ে যায়, তার পিঠের হাড়গুলো, হাড়ের যে দূরত্ব সেই দূরত্বটা কমে যায়। এই জন্য বৃদ্ধ বয়সে কিন্তু একটা মানুষের উচ্চতা কমে যায়। কিন্তু এটা যদি ইয়াং একজন পার্সন সে বলে যে সে আগের থেকে ছোট হয়ে গেছে, আহ, এটা কিন্তু তার একটা ডিলুশন, সে ভ্রান্ত ধারণা। আর যদি ডিলুশন থাকে তার মধ্যে, সে আম, সে ভুল বলতেছে, সে ভুলটাকে সঠিক মনে করে বলবে, সবকিছু আগের থেকে ছোট বা শুকনো হয়ে গেছে এমনটা মনে করে। অর্থাৎ সে ঘরের যে টেবিলটা মনে করবে যে আগের থেকে ছোট হয়ে গেছে। টেবিল কি কখনো আগের থেকে ছোট হয়? ঘরের আলমারিটা মনে করবে আগের থেকে ছোট হয়ে গেছে। সে নিজে লম্বা ও উঁচু কিন্তু ঘরের সবাই ছোট বা শুকনা, অন্যদের থেকে সে ছোট বা শুকনা, সে ছোট হয়ে গেছে। শরীরের কোনো অংশ সংকুচিত হয়ে যাওয়ার কথা বলে, তার উচ্চতা কমে ছোট হয়েছে এমনটা বলে, সে অনেক পাতলা হয়ে গেছে এমনটা বলে, মানে রোগা হয়ে গেছে এমনটা বলে, তার শরীরের কোনো অংশ বড় বা মোটা হয়েছে এমনটা বলে, দূরত্ব স্বাভাবিকের চেয়ে বড় বলে। আচ্ছা, দূরত্ব স্বাভাবিকের চেয়ে বস্তু স্বাভাবিকের চেয়ে বড় বলে, পথচারীরা ছড়িয়ে পড়ছে এমনটি বলে, শরীরে কোনো একটি অংশ বড় হয়ে গেছে এমনটি বলে, তার আশপাশের এলাকা বড় হয়ে গেছে এমনটি বলে, জিনিসপত্র ছোট হয়ে গেছে এমনটি বলে, দূরত্ব অনেক বেড়ে গেছে এমনটি বলে। তো এর এগেনস্টে কি রুব্রিক, এই রুব্রিক গুলো আমরা কিন্তু চর্চা করতে পারি। আর শরীরে কোনো অংশ, তার উচ্চতা, সে অনেক পাতলা হয়ে গেছে এমনটা বলে, এই রোগী কিন্তু আমরা অ্যাভেলেবেল পাই। হ্যাঁ, ডিলোশন, ডিমিনিস্ট থিন, হি ইজ টু, অর্থাৎ সে অনেক পাতলা হয়ে গেছে, তার মোটামুটি তার স্বাস্থ্য ভালো আছে, আগেও যেমন ছিল এখনো আছে, কিন্তু সে বলতেছে যে আমি আমার শরীর দিন দিন শুকায় এখন আমি একেবারে কঙ্কালসার হয়ে গেছি। সে যদি এখানে টু টু মানে কি অনেক, আহ যদি বলে, অর্থাৎ এমনি বলতে পারে, একজন সাধারণ মানুষ তো বলতেই পারে যে আমি এই যে জ্বরে ভুইগা আমি কিন্তু শুকায় গেছি, এটা কিন্তু সিমটম হিসেবে নেওয়া যাবে না। এবং অথবা আগেও তার স্বাস্থ্য ঠিক ছিল, এখনো স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়ে তার কাছে সে একটু দুর্বল, দুর্বল হওয়ার পরে বলতেছে যে আমি মনে হয় শুকিয়ে গেছি। এই যে মনে হয় বললো, যখনই বলবে মনে হয় তখন এটা ডিলুশন না। হ্যাঁ, আহ যদি সে বলে 100% বিশ্বাস থেকে বলে যে আমি অনেক শুকিয়ে গেছি, কিন্তু তার অভিভাবকরা বলবে যে না অনেক না, হয়তো সামান্য শুকাইছে, কিন্তু না, সে তো 2 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এই রকম হলে এই রুব্রিকটা কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে ব্যবহার করতে পারি। এই ওষুধটা আমরা খুঁজে বের করে দেখব। এই ওষুধটা কোথায় আছে? মাইন্ড অধ্যায়ে যাব, মাইন্ড ডিলোশন, ডিলোশন, তারপরের অংশটা কি? আহ ডিমিনিস্ট
আচ্ছা, ডিমিনিস্ট, তারপর কোনটা যেন, থিন। থিন ইজ টু, অনেক পাতলা হয়ে গেছে, থুজা, একটা মাত্র মেডিসিন। ঠিক আছে, তো এভাবে আমরা যদি শিখতে পারি তাহলে খুব সহজেই রোগীকে ঔষধ দিতে পারবো, এবং প্রপার শিখা হবে, এবং কোনো রুগী আপনার কাছ থেকে ফেরত যাবে না। হ্যাঁ, শিখা হলো একটা কৌশলের উপর ভিত্তি করে। আর এইভাবে যদি না শিখি, তা সারাদিন যদি ম্যাথমেটিকা পড়ি, সারাদিন যদি রেপার্টরি পড়ি, তাহলে কিন্তু ভুল করে ফেলবো, বা প্রপার শিক্ষাটা হবে না। হ্যাঁ, ম্যাথমেটিকা অবশ্যই পড়বো, হ্যাঁ, অ্যাপ্লাই করার জন্য কৌশল অবলম্বন করে পড়বো। কৌশল অবলম্বন না করলে আমরা কিন্তু খুব ভালো শিক্ষিত হতে পারবো না। আচ্ছা, তারপরের বিষয়টা নিজের পরিচয় সংক্রান্ত বিভ্রান্তি। নিজের পরিচয় কি? নিজের সাথে সে শত্রুতা করে, যে মাইন্ড অ্যান্টেগোনিজম উইথ হারসেলফ, অর্থাৎ নিজের সাথে সে নিজে শত্রুতা করে। আচ্ছা, সে মানুষকে বলবে যে আমাকে মারো, আমি কিন্তু চুরি করছি। তাহলে কি সে নিজের সাথে নিজে শত্রুতা করলো, নিজের পরিচয় সম্পর্কে গুলিয়ে ফেলে। মাইন্ড কনফিউশন অফ মাইন্ড আইডেন্টি অ্যাজ টু হিজ, নিজের মতো আরো একজন আছে এমনটি বলে। কনফিউশন অফ মাইন্ড আইডেন্টি অ্যাজ টু হিজ, ডুয়ালিটি সিমস হি, অর্থাৎ তার মতো আরেকজন আছে এমনটা সে মনে করে। তাহলে নিজের পরিচয়, কনফিউশন অফ মাইন্ড আইডেন্টি অ্যাজ টু হিজ সেক্সুয়াল আইডেন্টি, সে তার নিজে, সে যে সে নিজে ছেলে না মেয়ে এই জিনিসটা সে ভুলে যায়। খুব ইন্টারেস্টিং বিষয়। তো এইভাবে যদি আমরা বিষয়গুলোকে তালিকাভুক্ত করে করে পড়তে পারি, তাহলে আমরা খুব ভালো শিখতে পারবো। তো আমরা এই আসলে মূলত আজকে আমরা লাইভ ক্লাসটা নিলাম, অর্থাৎ সামনাসামনি ক্লাসটা নিলাম এজন্য যে আমরা কি শিখতেছি এই বিষয়টা যেন আমাদের নখদর্পণে থাকে, এবং আমরা যেন খুব ভালো করতে পারি। আপনারা বাকি বিষয়গুলো আমাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন। ওয়েবসাইটের কোথায়, এই যে আপনাদেরকে লিংক দিলাম, এই লিংকে ক্লিক করবেন, বা এই লিংকটা কপি করে রাখবেন। এই জায়গায় কিন্তু আমি ধাপে ধাপে সবগুলো বিষয় আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তখন আপনারা এখান থেকে বিষয়গুলো খুব সুন্দরভাবে নিতে পারবেন। সে এই আশাবাদ রাখতেছি। আর আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিব। স্যার, একটা প্রশ্ন ছিল। জি, অবশ্যই। এই সবগুলো প্রশ্ন কি একসাথে একটা রোগীকে এতগুলো করা সম্ভব হয়ে ওঠে, নাকি রোগীর কোন ধরনের সিমটমের উপরে প্রশ্নগুলো বেশি করা উচিত? এই ব্যাপারে কোনো পরামর্শ আপনার? রোগীর উপরে ভিত্তি করে, রোগী আপনার কাছে আসছে কাশি চিকিৎসার জন্য, যেমন আমি আপনাদের সামনে কয়েকটা কাশি দিলাম, তাই না? তো এখন এই রোগীকে কি মনোরোগের সিমটম নেবেন, বা এই ধরনের সিমটম গুলো নিয়ে তাকে প্রশ্ন করবেন? না, করবেন না। এবং আপনি যখন অনেক বিষয়ের জ্ঞান রাখবেন, তখন আপনি আলাদা করতে পারবেন রোগীকে আপনি কি ধরনের প্রশ্ন করবেন। হ্যাঁ, তো রোগী যখন আপনার নিকট আসবে, ধরুন একটা প্রতিবন্ধী রোগী আসছে, তখন প্রতিবন্ধী রোগীকে আপনি মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ তার বুদ্ধি টুদ্ধি একটু কম, তখন আপনি এই 4টা প্রশ্ন তাকে করতে পারেন। হুম, 4টা প্রশ্ন কি? পড়ালেখা, হিসাব নিকাশের দক্ষতা কিরকম। এখন রোগী একটু অ্যাবনর্মাল, তার বয়স 4 বছর, তাকে যদি আপনি প্রশ্ন করেন তার অভিভাবককে যে পড়ালেখা, হিসাব নিকাশের দক্ষতা কিরকম, হ্যাঁ হইতে পারে 4 বছরের বাচ্চা কিন্তু এবিসিডি পড়ে, বা বিভিন্ন 1 2 4 5 এগুলো কিন্তু সে হিসাবও করতে পারে। আপনি এই প্রশ্নটা করতেই পারেন, বা এই প্রশ্নটা করা যায়। তারপর সময়, স্থান, মাত্রা ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করতে পারেন। যদি বাচ্চাটা আরো বড় হয়, কাউকে শনাক্ত করা,
ফেস, পরিচয় মনে রাখার দক্ষতা কিরকম, এই বিষয়গুলো কিন্তু আপনি প্রশ্ন করবেন। তখন প্রশ্ন করলে আপনি তার মেন্টালিটিটা খুঁজে বের করতে পারবেন, তার মানে মূল সিমটমটা বের করতে পারবেন। আর এখানে যতগুলো রুব্রিক দেওয়া হয়েছে বাংলা অর্থ করে, এই রুব্রিক গুলো হলো রুগীর কাছ থেকে এই উত্তর আসতে পারে। এই ধরনের উত্তর আসতে পারে। হ্যাঁ, তো আপনি সবগুলো মনে রাখতে হবে, সবগুলো পড়ে নলেজে রাখতে হবে, মুখস্থ করতে পারবেন না, যে আপনার জানা থাকতে হবে যে এই প্রশ্নের উত্তর আসতে পারে। উত্তরটা আসলে আপনি যেন এখান থেকে খুঁজে বের করে ঔষধের কাছে গিয়ে ঔষধকে অ্যানালাইসিস করতে পারেন। এ হলো বিষয়। আর কাশির রুগীকে আপনি এই প্রশ্ন করবেন না, জ্বরের রুগীকে আপনি এইভাবে প্রশ্ন করবেন না, এই প্রশ্ন করবেন না, তাই না? যখন যেটা দরকার আপনার কাছে, তো কখন কোন রুগী আসবে, কিভাবে রুগী আসবে, কোন সিমটম, একটা জ্বরে একটা কাশির রুগী আসবে কিন্তু তার মানসিক প্রবলেম থাকতে পারে, তাকে আপনি আবার এখান থেকে প্রশ্ন করবেন, তাই না? আবার দেখা গেল যে পায়খানা কনস্টিপেশন, এমন একটা রুগী আসলো, খাবার দাবার খায় না, তার টানসিক দিক থেকে সে অনেক ভালো। হ্যাঁ, তখন কিন্তু তাকে মানসিক প্রশ্ন করবেন না। জি, বলেন। স্যার, ওই আমার কাছে কাশির একটা রোগী আসলো, সে প্রতিবন্ধী মানসিক ভাবে এবং শারীরিক ভাবে। আমি আন্দাজ করে নিচ্ছি এবং তার সাথে কয়েক মিনিট কেস হিস্ট্রি নিয়েই আমি বুঝে ফেললাম যে তার অনেকগুলো সমস্যা। আমি ধারণা করে নিলাম তা, এবং তার পরিবারের কেউ আমাকে গার্ডিয়ান বলে দিল যে তার এই সমস্যাগুলো হয়, বা আমি নিজের থেকে এই 5টা প্রশ্নই করলাম। সেক্ষেত্রে কাশির ওষুধের সাথে আমার এই মানসিক লক্ষণের কি সুবিধাটা কি পাবো আমরা? অবশ্যই কাশির সাথে মানসিক লক্ষণটাকে যদি আপনি মিলাতে পারেন তাহলে তার কাশিটা ভালো হয়ে যাবে, দীর্ঘদিনের কাশিটা তার ভালো হয়ে যাবে। মানসিক লক্ষণ থাকলে মানসিক লক্ষণ নিতে হবে। একটু জানাবেন স্যার, কিভাবে সুবিধাটা কিভাবে আমরা এই নিতে যে পারি? ভালো হবে, সুবিধা কি? সুবিধা তো এটাই। এখন সুবিধা বলতে আপনি কি জানতে চাচ্ছেন সেটাই আমি বুঝি না, আপনি একটু আমাকে বুঝান। স্যার, এটার জন্য কি কোনো ওষুধের কোনো মানে আলাদা কোনো ওষুধ তৈরি হচ্ছে, তার জন্য আলাদা কোনো ওষুধের লক্ষণ পাওয়া যাচ্ছে, সেই বিষয়টা আর কি। আলাদা কি? একটা মানসিক অসুস্থ রোগীকে আপনি বেলেডোনা দিলেন, ধরুন কথার কথা, আবার ওই যে সাধারণ সর্দি লাগছে তাকেও বেলেডোনা দিবেন, আবার ক্যান্সার হয়েছে তাকেও বেলেডোনা দিবেন। হোমিওপ্যাথিতে ঔষধ নিয়ে বড় কথা না, বড় কথা হলো আপনি সিমটমটাকে ম্যাচিং করে সঠিক ওষুধ দিতে পারছেন কিনা। সঠিক ঔষধ নির্বাচনের স্বার্থেই আমাদের কেস টেকিং করতে হয়। জি স্যার, বুঝতে পারছি। এখন রোগী আপনার কাছে ধরুন আসলো কাশির ব্যাপারে, একটা সিমটম প্রথমে আসছে আপনার কাছে কাশির ব্যাপারে। এখন সিমটম, রোগীর কাশির তথ্যগুলো আপনি নিতে গিয়ে দেখলেন যে তার মানসিক প্রবলেম আছে, এখন মানসিক সিমটম গুলো নিলেন। হ্যাঁ, তারপর তার মধ্যে আপনি আইডেন্টিফাই করলেন যে তার পেটের প্রবলেম আছে, পেটের প্রবলেমের সিমটম গুলো নিলেন। তো এখন আপনাকে তো নলেজ রাখতে হবে হাজার হাজার সিমটমের ব্যাপারে, তাই না? কিন্তু হাজার হাজার প্রশ্ন কি রুগীকে করা যাবে? রুগীকে করা যাবে না। রুগীর যেখানে যেখানে আপনি দুর্বলতা পাবেন সেই জায়গাগুলো ভালো করে জেনে নেবেন। হ্যাঁ, এখন আপনি আপনার কাছে কোন দুর্বলতা নিয়ে রুগীরা আসবে সেটা তো আপনি আগে থেকে জানেন না, আপনাকে শিখতে হবে, সব সাবজেক্টগুলো শিখতে হবে। তারপর যখন রুগী আসবে তখন রুগীর উপর ভিত্তি করে আপনি প্রশ্নগুলো করবেন।